হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজ ক্লাস 9 এর পঞ্চম অধ্যায়ের আবহবিকার চ্যাপ্টার সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। আজকে আমাদের তাহলে বিষয় হচ্ছে আবহবিজ্ঞান। সবার আগে আমাদের আবহবিজ্ঞান জানার আগে বা পড়াটার আগে আমাকে জেনে নিতে হবে আবহবিজ্ঞান কথাটা কোথা থেকে এলো বা আবহবিজ্ঞানের ইংরেজি অর্থটাই বা কি। তাহলে আমাদের এই যে আবহবিজ্ঞান কথাটা, এটা এসেছে মূলত বাংলা কথা আবহাওয়া থেকে। আবহাওয়া থেকে আবহবিকার কথাটা এসেছে। আবহবিকার কথাটা এসেছে। আর ইংরেজি এই আবহবিকার কথাটার ইংরেজি অর্থটা হচ্ছে ওয়েদারিং। ওয়েদারিং এই কথাটা কিন্তু ইংরেজি কথাটা এসেছে কিন্তু ওয়েদার থেকে। তাহলে ওয়েদার থেকে ওয়েদারিং এবং আবহাওয়া থেকে আবহবিকার, এটা সম্পর্কে আমাদের আগে জানার আগে জানতে হবে এটা বলতে আমরা ঠিক কি বুঝি বা এর কনসেপ্টটা ঠিক। দেখো, আবহাওয়া হচ্ছে আবহাওয়ার বিভিন্ন যে উপাদান, মানে বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা, এই যে বিভিন্ন উপাদানগুলো আছে, সেই উপাদান দ্বারা শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়ে বা বিয়োজিত হয়ে স্বস্থানে যখন পড়ে থাকে তাকেই তখন কিন্তু আমরা বলতে পারি আবহবিকার। তাহলে আবহবিকার বলতে আমরা কি বুঝবো? যে আবহাওয়ার বিভিন্ন উপাদান, বৃষ্টি, রোদ, আর্দ্রতা, তুষারপাত, যাবতীয় বিভিন্ন উপাদানগুলো আছে সেগুলির দ্বারা শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়ে একই স্থানে বা ওই স্থানেতেই পড়ে থাকাকেই আমরা বলি আবহবিকার। যেমন পাহাড়ি অঞ্চলে একটা কোনো স্থানে শিলারাশি দীর্ঘদিন ধরে বৃষ্টির জলের দ্বারা সেটি ভঙ্গুর হয়ে ওই স্থানেতেই যখন পড়ে থাকে তখন তাকে আমরা আবহবিকার বলবো। আচ্ছা, আবহবিকার এই যে বিষয়টা আমরা প্রথম জানছি এই বছর, এই আবহবিকারে আমরা আমাদের ক্লাস 9 এর ছেলেমেয়েরা যেহেতু আমরা প্রথম জানছি এই টপিকটা সম্পর্কে, আমরা অনেকে আবহবিকার ক্ষয়ভবন বা ক্ষয়ে যাচ্ছে সেইগুলোর মধ্যে গুলিয়ে ফেলি। তাহলে আমাকে আবহবিকারটাও যেমন জানতে হবে, সঙ্গে সঙ্গে ক্ষয়ভবন বা তার সঙ্গে রিলেটেড বিভিন্ন বিষয়বস্তুগুলো সম্পর্কে আমাকে জেনে নিতে হবে। তাহলে আবহবিকার বলতে কি বুঝি সেই ধারণাটা আমরা পেয়েছি। এবারে যেটা আমরা জানবো যে ক্ষয়ীভবন। ক্ষয়ীভবন বা ইংরেজি যেটা কথা হচ্ছে ইরোশন। ইরোশন বা ক্ষয়ীভবন কি? এই যে আবহবিকার কৃত পদার্থগুলো, অর্থাৎ বিভিন্ন আবহাওয়ার উপাদান দ্বারা যে ক্ষয়িত বা ভঙ্গুর অবস্থায় যে শিলাগুলো পড়ে থাকে সেগুলি বিভিন্ন মাধ্যম দ্বারা, মানে সেটা বৃষ্টিপাত বা সেটা আমাদের বৃষ্টিপাতের জল বা সেটা বা নদী বা বায়ুপ্রবাহ বা হিমবাহ, এই প্রত্যেকটা মাধ্যম দ্বারা যখন ছোট ছোট পড়ে থাকা শিলা চূর্ণগুলো অন্যত্র বাহিত হয় বা এক স্থান থেকে অন্য স্থানে স্থান পরিবর্তন ঘটায়, তখনই তাকে আমরা বলবো কি ক্ষয়ীভবন। এই ক্ষয়ীভবন আর আবহবিকার মধ্যে কিন্তু একটা ওতপ্রোত সম্পর্ক জড়িয়ে আছে। ক্ষয়ীভবন ও আবহবিকার সম্পর্ক, এই সম্পর্কটা একটু আমি আলোচনা করবো তোমাদের সামনে। দূরে কিন্তু ভিন্ন জিনিস। ক্ষয়ীভবন মানে এক স্থান থেকে অন্য স্থানে তারা পদার্থগুলো বাহিত হচ্ছে, অর্থাৎ পদার্থ স্থানান্তর ঘটছে, সেটা হচ্ছে কিন্তু ক্ষয়ীভবন। আর আবহবিকার হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা যখন শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে তখন তাকে আমরা আবহবিকার বলছি। এই দুটো জিনিস কিন্তু ভিন্ন জিনিস, কিন্তু এদের মধ্যে অদ্ভুত একটা পারস্পরিক মিল আছে, মানে এরা একে অপরের কিন্তু পরিপূরক। কিভাবে? যেমন আমরা যদি দেখি আবহবিকার ঘটার ফলে ওই স্থানে পদার্থগুলো কিন্তু পড়ে থাকছে, তখন আবহবিকার পদার্থ মানে ক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। যেহেতু আবহবিকার কৃত পদার্থগুলো এই স্থানে পড়ে আছে, তখন বিভিন্ন শক্তির দ্বারা বা বিভিন্ন মাধ্যম দ্বারা অন্য স্থানে কিন্তু বাহিত হচ্ছে। ওই ক্ষয়ে যাওয়া অংশগুলোই কিন্তু অন্যত্র স্থান পরিবর্তন করে কিন্তু ক্ষয়ীভবন ঘটাচ্ছে। তাহলে আবহবিকার হওয়ার ফলে কিন্তু আমাদের ক্ষয়ীভবনটা খুব দ্রুত হচ্ছে, আরো এটাকে ত্বরান্বিত করছে। তাহলে ক্ষয়ীভবনটা কিন্তু সবসময় হচ্ছে কিন্তু ফল, এটা কিন্তু একটা এফেক্ট। আবহবিকারের ফলে ক্ষয়ীভবনটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয় এবং ক্ষয়ীভবনটা আরো ভালোভাবে হয়ে থাকে আর কি। তো আবহবিকার এবং ক্ষয়ীভবনের সম্পর্ক মানে একে অপরের এরা পরিপূরক। এরা কিন্তু মানে দুটো ভিন্ন জিনিস, কিন্তু কিন্তু এরা একে অপরের পরিপূরক বিষয়টা।
তাহলে আবহবিকার এবং ক্ষয়ীভবনের পার্থক্যটা আমরা জেনে নিতে পারলাম। এটাও আমাদের কাছে পরীক্ষায় আসতে পারে, আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো। ক্ষয়ীভবন সবসময় স্থান পরিবর্তনযোগ্য, আবহবিকা সবসময় সস্থানিক, অর্থাৎ নিজ স্থানে সে কিন্তু অবস্থান করে, কোনোভাবে কিন্তু সে কিন্তু স্থান পরিবর্তন করে না। এক্ষেত্রে মানে দুটোর মধ্যে অনেক বেসিক ডিফারেন্সটা হচ্ছে এটা। তো এটা যখন আমরা জানলাম, এর সঙ্গে সঙ্গে আমাদের জানতে হবে পুঞ্জিত ক্ষয়। এই টার্মটা সম্পর্ক তোমরা কিন্তু এবারে প্রথম জানছো। পুঞ্জিত ক্ষয় বা একে ইংরেজিতে বলা হয় মাস ওয়াস্টিং। মাস ওয়াস্টিং বলা হয়, মাস ওয়াস্টিং বলা হয়। মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয়। এই পুঞ্জিত ক্ষয় মাস ওয়াস্টিংটা কি সেটা আমাদের জেনে নেওয়া দরকার। মাস ওয়াস্টিং হচ্ছে কোনো ঢালু অংশে বা কোনো পার্বত্য ঢাল বা কোনো ঢালু অঞ্চলে জল দ্বারা সেই অংশটা যদি সিক্ত থাকে, তাহলে অভিকর্ষজ টানে, বা পৃথিবীতে তোমরা প্রত্যেকেই জানো পৃথিবীর একটা অভিকর্ষজ টান আছে, সেই অভিকর্ষজ টানে যখন সেই শিলারাশির যখন স্খলন হবে, অর্থাৎ শিলারাশির যখন স্থান পরিবর্তন করবে, সেইটাকে আমরা বলবো পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় মানে হলো এই একটা ঢালু অঞ্চল আছে, দীর্ঘদিন ধরে এই অংশটা এখানে থাকা একটা কোষ, এটা আস্তে আস্তে এই স্থানটা মাটিটা সরে যাওয়ার ফলে এর অবস্থানটা কিন্তু হালকা সরে গেছে, হয়তো সেটা বছরে 2 সেন্টিমিটার সরেছে বা 5 সেন্টিমিটার সরেছে, কিন্তু তার ঢালু অবস্থান এবং সিক্ত অবস্থানের ফলে বা সেই স্থানটা যদি সিক্ত থাকে জলের দ্বারা, তাহলে অভিকর্ষজ টানের ফলে সে কিন্তু তার স্থান খুব সামান্য হলেও পরিবর্তন করে, বা সে কিন্তু একটু তার স্থানটাকে পরিবর্তন করে বা চেঞ্জ করে, সেটাই কিন্তু আমরা বলবো কিন্তু পুঞ্জিত ক্ষয়। এই পুঞ্জিত ক্ষয় আমরা বিশাল আকারে যখন দেখে থাকি, পার্বত্য অঞ্চলে প্রায় আমরা দেখে থাকি ধস আকারে, হঠাৎ করে ধস নেমে গেছে, অর্থাৎ সেই শিলাখণ্ডটা বা সেই শিলাস্তরটা সিক্ত ছিল, যেটা অভিকর্ষজ টানে হঠাৎ করে নিচে যখন পড়ে গেছে, তখন তাকে আমরা ধস হিসেবে জানতে পারি আর কি। তাহলে পুঞ্জিত ক্ষয় সম্পর্কে আমরা জানলাম। পুঞ্জিত ক্ষয়, আবহবিকার, ক্ষয়ীভবন এগুলো খুব কাছাকাছি, কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, মানে তাদের পার্থক্যটা কিন্তু অনেকটাই, বেসিক পার্থক্যগুলো আমাদের জেনে নিতে হবে। ধারণা দেখো, তোমরা যদি ধারণা যদি কোনো বিষয় সম্পর্কে স্পষ্ট না থাকে, তাহলে কোনো বিষয় কিন্তু সম্পর্কে কিন্তু সঠিকভাবে জানা যায় না। তাহলে আবহবিকারের একটা বেসিক পয়েন্ট আছে, কারণ আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা চূর্ণ বিচ্ছিন্ন ওই স্থানে পড়ে থাকে আবহবিকার বলি। ক্ষয়ীভবন মানে কি, ওই আবহবিকার কৃত পদার্থটা যখন অন্যত্র বাহিত হয় বিভিন্ন মাধ্যম দ্বারা, তাকে তখন আমরা বলি ক্ষয়ীভবন। আর পুঞ্জিত ক্ষয়, যেটা আমি কিছু আলোচনা করলাম, যে পৃথিবীর অভিকর্ষজ টানে যখন কোনো স্থান সিক্ত থাকে পূর্ব থেকে, সেই সিক্ত থাকা অংশটি যখন অভিকর্ষজ টানে তার স্থান পরিবর্তন ঘটায়, তখন তাকে আমরা বলবো পুঞ্জিত ক্ষয়। এই যে আমরা কিছুক্ষণ আগে জানলাম যে আবহবিকার যদি সঙ্গে স্থানান্তর হয় তাহলে কি হবে, তখন হবে কিন্তু ক্ষয়ীভবন। এইটা হচ্ছে ইকুয়েশন, মানে আবহবিকার আর স্থানান্তর একত্রে ঘটলে ক্ষয়ীভবন হবে। আবার একই সঙ্গে আমরা যে বিষয়টা সম্পর্কে এখনো যাইনি, সেটা আমি আলোচনা করবো। আমরা এই যে পরের বিষয়টা জানবো অন্য বিষয় টপিক সম্পর্কে, সেটা হচ্ছে নগ্নীভবন, বাকি ইংরেজিতে বলা হয় ডেনুডেশন, মানে নগ্নীভবন। নগ্নীভবন কথাটার মধ্যেই কিন্তু থেকে এসেছে, আমরা যেটা জানতে পারছি যে নগ্ন, নগ্ন থেকে নগ্নীভবন কথাটা এসেছে। কিভাবে? ধরা যাক ভূ অভ্যন্তরস্থ কোনো শিলা যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটি আবহবিকার, ক্ষয়ীভবন বা পুঞ্জিত স্খলনের ফলে আভ্যন্তরীণ শিলাটা যখন আমাদের সামনে 10 বছর পরে উন্মুক্ত হয়ে যাবে, তখন তাকে কিন্তু আমরা বলবো নগ্নীভবন। অর্থাৎ যেটা আগে লুকোনো ছিল আমাদের চোখের জন্য, আমাদের চোখে সেটা লুকিয়েছিল, বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়ের ফলে বা পুঞ্জিত ক্ষয় বা আমরা আবহবিকার বা ক্ষয়ীভবনের ফলে সেই অভ্যন্তরীণ শিলাটা যখন আমাদের সামনে উন্মুক্ত হবে, তখন তাকে কিন্তু আমরা বলবো ডেনুডেশন বা নগ্নীভবন। এটা কিভাবে হয়ে থাকে? এই ইকুয়েশনটা হচ্ছে আবহবিকার, পুঞ্জিত ক্ষয় সঙ্গে ক্ষয়ীভবন, এইগুলো মানে হচ্ছে
টোটালগুলো মিলে নগ্নি ভবন বা ডেনোটেশন, এই তিনটে বিষয় একত্রিত হলেই তবে কিন্তু এই নগ্নি ভবনটা হয়ে থাকে। তাহলে আমরা প্রত্যেকটা সমাজ জানলাম, আবহবিকার জেনেছি, ক্ষয় ভবন জেনেছি, নগ্নি ভবন জেনেছি, তার সঙ্গে পুঞ্জিত ক্ষয়ও কিন্তু জেনেছি। প্রত্যেকটা কিন্তু খুব রিলেটেড, মনে হবে সবগুলি খুব কাছাকাছি জিনিস, কিন্তু প্রত্যেকটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমাদের পরীক্ষায় আসতে পারে যে ক্ষয় ভবন ও আবহবিকারের পার্থক্য আসতে পারে, আবার আসতে পারে ক্ষয় ভবন ও আবহবিকারের সম্পর্ক লেখো। পরীক্ষায় আসতে পারে নগ্নি ভবন বলতে কি বোঝো, পরীক্ষায় আসতে পারে পুঞ্জিত ক্ষয় বলতে কি বোঝো। তাহলে আমরা সেইভাবে কিন্তু সেগুলো লিখবো, প্রত্যেকটার অর্থ, তাগুলো কোথা থেকে কথাটা, ইংরেজি অর্থগুলো কি কি, তার সংজ্ঞাগুলো কি কি, তার ফলগুলো কি কি, সেগুলো সম্পর্কে আমরা তাহলে জেনে নিতে পারলাম। এবারে আমরা জানবো আবহবিকারের শ্রেণী বিভাগ। আবহবিকারের শ্রেণী বিভাগ, আবহবিকারের শ্রেণী বিভাগ মানে আবহবিকার তার প্রকৃতি অনুযায়ী, তার কাজের ধরন অনুযায়ী তাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার, একটা হচ্ছে রাসায়নিক আবহবিকার, আর একটি হচ্ছে জৈব আবহবিকার। তাহলে তিনটেই কিন্তু যান্ত্রিক, রাসায়নিক এবং জৈব। যান্ত্রিক মানে যখন শিলারাশির শুধুমাত্র ভৌত অবস্থার পরিবর্তন করছে, মানে তার আকার আয়তনের পরিবর্তন করছে, অর্থাৎ সেটি আকারটা এটা ছিল, সেটা এরকম 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 এরকম, দুটোতে এরকম ভেঙে দুটো জায়গায় এরকম দুটো অংশে পরিণত হয়েছে, কিন্তু তাদের ভেতরকার যে রাসায়নিক গঠন সেটা সেম রয়ে গেছে, তাদের আকার পরিবর্তন ঘটেছে, তখন তাকে বলবো যান্ত্রিক আবহবিকার। রাসায়নিক আবহবিকার মানে কি, তার মধ্যে হয়তো ছিল একটা নির্দিষ্ট ধরনের মানে রাসায়নিক যৌগ, মানে যেটা যৌগ ছিল আর কি, সেগুলো কিন্তু তার যে প্রকৃতি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, মানে সেটা হয়তো ছিল ফেরিক অক্সাইড, সেখান থেকে ফেরাস অক্সাইডে পরিণত হয়েছে, অর্থাৎ সেটা ছিল হয়তো চুনাপাথর, সেখান থেকে মানে ক্যালসিয়াম কার্বনেট ছিল, সেখান থেকে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হচ্ছে, অর্থাৎ তার ভৌত অবস্থার সঙ্গে সঙ্গে তার রাসায়নিক অবস্থাটা কিন্তু তার পরিবর্তন ঘটছে, সেটাই কিন্তু আমাদের রাসায়নিক আবহবিকার। আর জৈব আবহবিকার মানে সেটি যখন বিভিন্ন প্রাণী দ্বারা আবহবিকার ঘটাতে সাহায্য করছে বা আবহবিকার ঘটছে, তখন তাকে আমরা বলবো জৈব আবহবিকার। তাহলে আবহবিকারের তার প্রকৃতি অনুযায়ী, কাজের প্রকৃতি অনুযায়ী তাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তাহলে আজকে আমরা জানলাম কি, আবহবিকার সম্পর্কে একটা সম্যক ধারণা পেলাম, আবহবিকার কাকে বলে, আবহবিকার সঙ্গে ক্ষয় ভবনের পার্থক্য বা তার সঙ্গে সম্পর্ক, নগ্নি ভবন কি, পুঞ্জিত ক্ষয় কি, এবং আবহবিকারের শ্রেণী বিভাগ। তাহলে আজকে আমরা এই পর্যন্তই জানবো। পরবর্তী ক্লাসে আমরা যান্ত্রিক আবহবিকার সম্পর্কে একটা ধারণা নেব এবং প্রত্যেকে আমরা জানবো, তার পরবর্তীতে আমরা রাসায়নিক এবং জৈব আবহবিকার সম্পর্কে জেনে নেব। তো আজকের যদি বিষয় সম্পর্কে তোমাদের কোনো মানে জানার থাকে, তাহলে তোমরা আমাকে জানাও কমেন্ট বক্সে। এবং তোমরা যারা আজ এখনো নতুন আছো এই চ্যানেলের জন্য, তারা কিন্তু এই চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করো, তবে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজে পেয়ে যেতে পারবে, এবং সেটাকে তোমরা বেল আইকনটা প্রেস করে দাও, নোটিফিকেশন তোমরা পাবে। আর এই জন্য মানে তোমাদের যাবতীয় যে এই মানে চ্যাপ্টার সম্পর্কে বা এই বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও।